অধ্যায় ১.৫ একেবারে নতুন ভবিষ্যৎ। লু ফেং সম্পূর্ণভাবে স্থির হয়ে রইল কারণ রাগ করা ষাঁড়ের দল তাকে অভিযুক্ত করেছিল। এক হাতে ষটভুজ ঢাল এবং অন্য হাতে ভূতের ফলক নিয়ে তিনি শান্তভাবে অবস্থানে রইলেন। রম্বল বাতাস চারপাশে নির্গত হল ষাঁড়ের ঝাঁকুনি। সৈন্যদলের সামনে প্রথম রাগী ষাঁড়টি অবশেষে লু ফেংয়ের কাছে পৌঁছেছে। লু ফেং, যিনি দানব সৈন্যদের বিরুদ্ধে কতগুলি যুদ্ধ করেছেন কে জানে, তার প্রচুর অভিজ্ঞতা ছিল। পাশে একটি চমৎকার পদক্ষেপ এবং তার ভূত ফলক একটি ঝলকানি। 9 স্টেজ থান্ডার ব্লেড পর্যায় 3 মূল শক্তির 2-1 সি বিস্ফোরণ। প্রথম রাগী ষাঁড়ের ঘাট ফেটে রক্ত বের হয়। লু ফেং এর চোখ বরফ ঠান্ডা এবং তিনি শান্ত হতে পারে হিসাবে শান্ত ছিল। তিনি সরাসরি দৈত্যের দলটির সামনে দাঁড়িয়েছিলেন এবং দানবরা যখন তাকে ঘিরে রাখার চেষ্টা করেছিল তখন কখনও বিশৃঙ্খলা করেনি। এই রাগিং ষাঁড়গুলি বেশ বড়, গড় লোহার পশম শুয়োরের চেয়েও বড়। তারা একটি ট্যাঙ্ক মত। যেহেতু তারা এত বিশাল, শুধুমাত্র 2 বা 3 জন একই সময়ে আমাকে আক্রমণ করতে পারে। লু ফেং পরিষ্কার ছিল, তাকে এই রাগী ষাঁড়ের মৃতদেহ ব্যবহার করতে হয়েছিল অন্যগুলোকে আটকাতে। পাওয়া জায়গায় তাকে ঘুরতে হতো। সময় চলে গেল সেকেন্ডে সেকেন্ডে। লু ফেং এর মধ্যবর্তী স্তর কৌশলটি অবশ্যই প্রায় নিখুঁত ছিল। রাগ করা ষাঁড়ের দলটির মাঝখানে তিনি সঠিকভাবে এদিক ওদিক করতে সক্ষম হন। সৌভাগ্যক্রমে লু ফেংয়ের দানব বাহিনীগুলির মাঝখানে লড়াই করার প্রচুর অভিজ্ঞতা রয়েছে। যদি তার কোনো অভিজ্ঞতা না থাকে, তাহলে 100টি নিম্ন স্তরের কমান্ডার স্তরের রাগিং ষাঁড়ের সাথে মোকাবিলা করা বেশ ঝামেলার হবে। তাছাড়া লু ফেং এর 9 স্টেজ থান্ডার ব্লেড তৃতীয় পর্যায়ে পৌঁছেছে, যা তাকে একটি আক্রমণে একটি রাগী ষাঁড়কে মেরে ফেলার ক্ষমতা দিয়েছে। 3-1, 3-2, 3-3 হত্যার সংখ্যা বাড়তে থাকে। ক্ষিপ্ত ষাঁড়গুলো লাফিয়ে উঠল এবং সোজা চার্জ দিল। একটি পাতার মতো লু ফেং সবেমাত্র সমস্ত আক্রমণ এড়িয়ে যায়। ভালো না। একটি ধারালো শিং তার মুখ চড়িয়েছিল। একই সময়ে লু ফেংয়ের পিছনে একটি উচ্ছৃঙ্খল ষাঁড়ের মৃতদেহটিকেও চার্জিং রাগিং ষাঁড় দ্বারা হিংস্রভাবে ভেঙে দেওয়া হয়েছিল। তাৎক্ষণিকভাবে লু ফেংয়ের পশ্চাদপসরণ এলাকাটি অবরুদ্ধ করে দেওয়া হয়েছিল এবং এই ভুলের কারণে সামনে, পিছনে এবং উপরে থেকে ক্রুদ্ধ ষাঁড়গুলির সঙ্গে সঙ্গে লু ফেংকে ঘিরে ফেলে। তিনি প্রায় আশাহীন অবস্থায়। পেং! এক মুহূর্তে লু ফেং, একটি উচ্ছৃঙ্খল ষাঁড়ের মতো, তার বাম বাহুতে ষটভুজ ঢাল দিয়ে চার্জ করা হয়েছিল এবং বাম দিক থেকে আসা একটি ক্ষিপ্ত ষাঁড়ে আঘাত করেছিল। রাম্বল! আঘাতের শক্তি লু ফেংয়ের বাম হাতকে অসাড় করে দিয়েছিল এবং তার শরীর কয়েকবার পিছিয়ে যেতে সাহায্য করতে পারেনি কারণ সে মুখভর্তি তাজা রক্ত ছিটিয়ে দেয়া। সে যখন পিছিয়ে গেল, লু ফেং এর পদক্ষেপগুলি অদ্ভুতভাবে দূরে সরে গেল এবং হঠাৎ ত্বরণের বিস্ফোরণে তার ব্লেড থেকে ঠান্ডা আলো জ্বলে উঠল। চিং! বজ্রপাতের মতো ব্লেডটি বাতাস থেকে চার্জ করা রাগী ষাঁড়ের খুর জুড়ে আঁকল। খুর কেটে ফেলার পর তা মাটিতে পড়তে শুরু করে। একই সময়ে লু ফেং বিদ্যুতের মতো সামনের দিকে চার্জ করে এবং অবিলম্বে পড়ে যাওয়া খুরের বিরুদ্ধে ভূতের ব্লেডের পিছনের অংশটি ভেঙে দেয়া। কামানের মতো খুর উড়ে গেল পেছন থেকে ছুটতে থাকা ষাঁড়ের একটি অত্যন্ত বিশৃঙ্খল সংগ্রাম। মনে রাখবেন যে সমস্ত রাগিং ষাঁড় 100 মি-সেকেন্ড গতিতে চার্জ করছিল। 100 এর কম এলাকায় এবং 0.8 সেকেন্ডের মধ্যে লু ফেং 3টি রাগিং ষাঁড়কে ক্ষতিগ্রস্ত করেছে এবং তাদের মধ্যে 5টি হত্যা করেছে। যদিও তিনি এর ফলে গুরুতর আহত হয়েছিলেন, তিনি সবেমাত্র বিপজ্জনক পরিস্থিতি থেকে বাঁচতে সক্ষম হন। যদিও আমার ব্লেড থেকে একটি মাত্র স্ট্রাইক অত্যন্ত শক্তিশালী, আমি গোষ্ঠীগুলির সাথে মোকাবিলা করতে পারি না। অতীতে লু ফেং সর্বদা একটি স্ট্রাইকে যতটা সম্ভব শক্তি পাওয়ার জন্য চেষ্টা করেছিল। যাই হোক, একটি ধর্মঘট যত বেশি শক্তিশালী হয়, ব্লেডটি প্রত্যাহার করতে তত বেশি সময় লাগে। লু ফেং যদি চোখের পলকে 100 বার আঘাত করতে সক্ষম হয় এবং আশেপাশের সমস্ত রাগিং ষাঁড়কে মেরে ফেলতে সক্ষম হয়, তাহলে তাকে তার প্রায় নিখুঁত মধ্যবর্তী স্তরের কৌশলের উপর নির্ভর করতে হবে না। সে অনায়াসে সব রাগ ষাঁড় জবাই করতে পারে। যাই হোক,
চোখের পলকে 100 মিটার সেকেন্ড বেগে চার্জ করা 10টি রাগিং শাটকে আক্রমণ করার জন্য প্রয়োজনীয় নির্ভুলতা খুব বেশি ছিল। চি লু ফেং আরাম করার সাহস পাননি। প্রকৃতপক্ষে 1-2 সেকেন্ডের সময় থেকে তিনি 003 শহরের ফ্যামিলি মার্টে পালাতেন। তিনি পারফেক্ট লেভেল কৌশলের আরও কয়েকটি অভিজ্ঞতা পেয়েছেন। আপনাকে সাহায্য করার জন্য সমগ্র পরিবেশ ব্যবহার করে। মানুষ আর পরিবেশ যেন এক হয়ে আসে। ঠিক এই রকম, যেহেতু প্রতিটি রাগিং শার্ড নিম্ন স্তরের কমান্ডার স্তরের ছিল, এই চাপের কারণে লু ফেং 7-0তম হত্যার পরে আশেপাশের পরিবেশকে এক সত্তা হিসাবে উপলব্ধি করতে পেরেছিল। এটির মাধ্যমে লু ফেং তার চারপাশের সমস্ত রাগিং শার্ডের মৃতদেহ এমনকি তার চারপাশের ঘাসেরও স্পষ্ট ধারণা পেয়েছিলেন। মস্তিষ্কের তীব্র চরম ব্যবহারের প্রয়োজন নেই। আপনাকে সাহায্য করার জন্য প্রতিটি এক রাগিং শার্ডের মৃতদেহ গভীরভাবে ব্যবহার করতে আপনার প্রবৃত্তি অনুসরণ করুন। এটা এত আরামদায়ক হয়েছে না? পিউ 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 শার্ডের মাথাগুলো একে একে উড়ে গেল, চারিদিকে তাজা রক্ত ছিটিয়ে। সব 100টি রাগিং শার্টকে হত্যা করতে 2-1 মিনিট এবং 1-8 সেকেন্ড ব্যবহার করা হয়েছে। বি গ্রেড পরীক্ষা, তুমি পাস। অভিনন্দন ছাত্র লু ফেং কি যেন একটি উচ্চতর সত্তা। ইলেকট্রনিক শব্দ সমগ্র ঘাসের সমভূমি জুড়ে বেজে উঠল। এখন পর্যন্ত লু ফেং তার আগের অবস্থা থেকে জেগে উঠেছিল এবং তিক্তভাবে হাসতে পারছিল না। যখন আমার প্রয়োজন ছিল তখন আরও রাগানো শার্ট ছিল না। লু ফেংয়ের 9 স্টেজ থান্ডার ব্লেড কৌশলটি অন্তর্ভুক্ত করেছে লিউ গুয়াং, তাই তিনি স্পষ্টভাবে বুঝতে পেরেছিলেন মধ্যবর্তী স্তর থেকে নিখুঁত স্তরে যাওয়া কতটা কঠিন ছিল। অতীতে লু ফেং তার আধ্যাত্মিক শক্তি ব্যবহার করে তার পারিপার্শ্বিক অবস্থা অনুভব করতেন। ভাগ্যের সাথে তিনি নিখুঁত স্তরের অনুভূতি পাবেন। যাই হোক, এই ভার্চুয়াল স্পেসে তার কোনো আধ্যাত্মিক শক্তি ছিল না এবং এই দানব দলটি, বাস্তব জীবনের বিপরীতে, কমান্ডার স্তরের দানবদের থেকে তৈরি হয়েছিল। এই দানবগুলির প্রত্যেকটি লু ফেংকে হুমকি দিচ্ছিল, তাই তাকে তার পরম সীমাতে ঠেলে দেওয়া হয়েছিল। তিনি অজান্তেই পারফেক্ট লেভেল কৌশলের রাজ্যে পা রেখেছিলেন এবং এত দীর্ঘ সময় ধরে এটি বজায় রাখতে পেরেছিলেন। এর জন্য ধন্যবাদ। ভবিষ্যতে তার পক্ষে সত্যিকারের নিখুঁত স্তরে অগ্রসর হওয়া সহজ হবে। দুঃখজনকভাবে লু ফেংকে শুধুমাত্র অল্প সময়ের জন্য এটি বজায় রাখার সুযোগ দেওয়া হয়েছিল, যেহেতু চূড়ান্ত 3-0টি রাগিং শার্টকে মেরে ফেলতে তার 5 মিনিটেরও কম সময় লেগেছিল। পরীক্ষা শেষ হলে লু ফেং সেই অবস্থা থেকে বেরিয়ে আসেন। ছাত্র লু ফেং, আপনি স্বয়ংক্রিয়ভাবে 5 সেকেন্ডের মধ্যে ভার্চুয়াল স্থান ছেড়ে যাবেন। 5, 4, 3, 2, 1 এলিট ট্রেনিং ক্যাম্প, 9 গ্র্যান্ড ফ্লোরের 9ম তলা। যখন ইয়াং হুই এবং লু ফেং আনন্দের সাথে আড্ডা দিচ্ছিলেন যখন তারা ট্রেনিং রুম থেকে বেরিয়ে গেল, তখন সারা বিশ্ব থেকে সমস্ত ধরনের প্রতিভা যোদ্ধা লবিতে বিস্ময়ের সাথে তাদের দিকে তাকাল। একজন হলুদ চামড়ার যুবক এমনকি জিজ্ঞাসা করেছিল, প্রশিক্ষক, তিনি কি পরীক্ষায় পাস করেছেন? সে পাস করেছে। ইয়াং হুই হেসে বলল, আমি প্রক্রিয়াগুলো শেষ করব। আমি সম্ভবত 1 PM নাগাদ শেষ হবে। তোমরা এখন ট্রেনে যেতে পারো। এরপরে লবিতে থাকা প্রতিটি এক ব্যক্তি হয় লু ফেংয়ের সাথে চ্যাট করেছে বা একে অপরের সাথে আলোচনা করেছে। তারা সবাই অত্যন্ত উৎসাহী ছিল। লু ফেং এবং ইয়াং হুই তাদের হাতে ছাতা নিয়ে 9টি গ্র্যান্ড ফ্লোর ছেড়ে চলে গেলেন, যেহেতু আকাশ ঘন মেঘে ভরা ছিল এবং বৃষ্টি হচ্ছিল। যদিও এখানে মাত্র 160 জনের কাছাকাছি ছাত্র রয়েছে, সমস্ত 5টি দেশ, HR জোটের প্রতিটি পরিবার ইত্যাদি সংযুক্ত রয়েছে। ইয়াং হুই বলেছিলেন, লু ফেং, যদি আপনি অভিজাত প্রশিক্ষণ শিবির থেকে অযোগ্য না হন, তবে আপনার ভবিষ্যৎ নিশ্চয় উজ্জ্বল হবে। প্রশিক্ষণ শিবিরে থাকাকালীন অসাধারণ সংস্থা, সরকার এবং HR জোটের পরিবারগুলি আপনাকে তাদের জন্য কাজ করার চেষ্টা করবে। অর্থ, মহিলা, সমস্ত ধরনের আকর্ষণ ব্যবহার করা হবে। যাই হোক, আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটি আপনার নিজের শক্তি। সেই প্রলোভনগুলি উপেক্ষা করার চেষ্টা করুন। আপনার শুধুমাত্র একটি লক্ষ্য আছে, কি আপনার পদমর্যাদা বাড়াতে। আপনি সহ 1-3 জন ছাত্র আছে। এই ছাত্রদের প্রত্যেকেই অসাধারণ মেধাবী।
আপনাকে তাদের অতিক্রম করতে হবে এবং নিজেকে একটি উচ্চ অবস্থানে রাখতে হবে। ইয়াং হুই গম্ভীরভাবে বলল। লু ফেং মাথা নাড়ল। আপনি আপনার আইডির জন্য কোন নম্বরগুলি বেছে নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন? ইয়াং হুইকে জিজ্ঞাসা করলেন। আজ ২ মার্চ, তাই আপনি আনুষ্ঠানিকভাবে ১ এপ্রিল প্রশিক্ষণ শিবিরে নথিভুক্ত হবেন। তাই আপনার আইডির প্রথম ৪টি সংখ্যা অবশ্যই ৫৭০৪ হতে হবে। শেষ ২টি সংখ্যা হিসাবে আপনি সেগুলি বেছে নিতে পারেন যেহেতু আপনি একমাত্র ব্যক্তি যিনি এপ্রিলে ক্যাম্পে নাম নথিভুক্ত করছেন। লু ফেং হঠাৎ বুঝতে পারলেন যে ব্ল্যাক ড্রাগনের স্কেলে নামের পাশের সংখ্যাগুলো কী বোঝায়। তিনি শেষবার যে র্যাঙ্কিং দেখেছিলেন তার প্রথম নামটি ছিল নং ১ রেইনাটাস ব্রিজ ৫৩০৩২১। দেখে মনে হচ্ছে এই ব্যক্তি ২০৫৩ সালের মার্চে প্রশিক্ষণ শিবিরে যোগ দিয়েছিলেন। এখন পর্যন্ত তিনি পুরো ৪ বছর ধরে ক্যাম্পে রয়েছেন। আপনি কোনো ২টি সংখ্যা বাছাই করতে যাচ্ছেন? ইয়াং হুইকে জিজ্ঞাসা করলেন। ০৩ উত্তর দিলেন লু ফেং। ০০৩ শহর থেকে ড্রাগনের ডিমের কারণে সৃষ্ট সমস্যা এবং জীবনের একটি অমিতের জন্য ৩০ বিলিয়ন মূল্যের মূল্য লু ফেংকে ভাবতে বাধ্য করেছে যে ৩ নম্বরের সাথে তার যথেষ্ট সম্পর্ক রয়েছে। ঠিক আছে, ইয়াং হুই মাথা নেড়ে বলল, আপনার স্টুডেন্ট আইডি হবে ৫৭০৪০৩। এর সাথে বাকি প্রক্রিয়াগুলি দ্রুত সম্পন্ন করা হবে। ১৮৩তম নাম ৯১৮৩ লু ফেং ৫৭০৪০৩ বিশ্বের সেরা প্রশিক্ষণ শিবিরে কালো ড্রাগনের ভাস্কর্যের র্যাঙ্কিংয়ে উপস্থিত হয়েছিল। এই খবর তাৎক্ষণিকভাবে ৫টি দেশ এবং প্রতিটি সদর শহরে ছড়িয়ে পড়ে। সরকারের সেনাবাহিনী, HR জোটের মূল ৯টি পরিবার এবং আরও কয়েক ডজন গুরুত্বপূর্ণ পরিবার এই খবর পেয়েছে। ওই দিনই লু ফেংয়ের তথ্য পেয়েছে এই সব সংস্থা। তিনি কোথায় জন্মগ্রহণ করেছিলেন, কিভাবে তিনি একটি সস্তা ভাড়ার অ্যাপার্টমেন্টে থাকতেন, সবকিছুই। তার পরিবার প্রভৃতি সবকিছু লিপিবদ্ধ ছিল। চীন কিয়োটো সদর দফতর শহর, একটি ভূগর্ভস্থ ভবন। ফ্লোর ৩। একটি অত্যন্ত মার্জিতভাবে সজ্জিত অফিস রুম। ঢিলেঢালা ডোজো ইউনিফর্ম পরা একজন চর্মসা লোক এক হাতে টেবিলে আলতো চাপ দিল এবং অন্য হাতে লু ফেংয়ের তথ্য সম্বলিত নথিগুলো উল্টে দিল। সমস্ত বিশাল সংস্থা, ধনী পরিবার, সরকারের সেনাবাহিনী ইত্যাদি লু ফেং সম্পর্কে সমস্ত ধরনের তথ্য পেয়েছিল যারা সদ্য অভিজাত প্রশিক্ষণ শিবিরে প্রবেশ করেছে। একই সময়ে চীনে HR জোটের পরিচালক হিসাবে ভেনিনাপ্লিনা স্বাভাবিকভাবেই এই তথ্যটিও পেয়েছিলেন। জিয়াংনান পাহাড়ের জল সেক্টর, চমৎকার পাহাড়ের চূড়ায় একটি ভিলা। ভেনিনা, এই লু ফেং কি আমাদের সন্দেহভাজনদের একজন নয়? যখন তিনি নথিগুলি উল্টিয়েছিলেন, শকুন লি ইয়াও অবিলম্বে সন্দেহভাজনদের তালিকা থেকে অদৃশ্য লু ফেং সম্পর্কে চিন্তা করেছিলেন। হ্যাঁ, যখন ওয়েই মারা গিয়েছিল, লু ফেং তার খুব কাছাকাছি ছিল। ভেনিনা তার মাথা নাড়ল। তবে এই বছর তার বয়স মাত্র ১ নয় এবং শুধুমাত্র একজন শিক্ষানবিশ স্তরের যুদ্ধবাজ। আমাদের পরিবার আমাদের জন্য কাজ করার জন্য এই লু ফেংকে তাদের নামের অধীনে আনার একটি উপায় বের করার চেষ্টা করছে। কিভাবে সে এলিট ট্রেনিং ক্যাম্পে ঢুকল? এটা কি কারণ সে একজন আত্মাপাঠক? লি ইয়াওর ঠান্ডা চোখ জ্বলে উঠল। না, পড়ার পর দেখতে পাবেন। ভেনিনা মাথা নাড়ল। ইয়াও, আমার মনে হয় এতদিন পর সন্দেহভাজনকে খুঁজে বের করার চেষ্টা করার পর আপনি খুব সংবেদনশীল হয়ে উঠছেন। এখন আপনি প্রায় সবাইকে সন্দেহ করেন। নোট, ওহো, আমি ভুলে গেছি যে আমি রু ওয়েই ক্লাসকে ইন্টারমিডিয়েট লেভেলে পরিবর্তন করেছি, তাই আমি এখন থেকে এটি করার চেষ্টা করব। আমি ভলিউম ৪ অধ্যায় ২৭ এর শেষে একটি নোট রেখেছি এবং এটি ভুলে গেছি। নোট, এটি স্পষ্টভাবে ভলিউম ৫ অধ্যায় ১-২ এ বলে যে একটি সম্পূর্ণ ১ আর ২টি নাম আছে। এখন হঠাৎ এটিতে ১ নয় ৫টি নাম রয়েছে। এটা সঠিক ছিল তা নিশ্চিত করতে আমি একাধিক সাইট চেক করেছি, যদি না তাদের সবগুলোই ভুল হয়। আশা করি এটি ভবিষ্যতের অধ্যায়ে ব্যাখ্যা করা হবে, ঠিক যেমন আইডি ৫৩০৩২১ ইত্যাদি, যা আমি প্রথমে তাদের যুদ্ধের স্কোর বলে মনে করেছি ছিল স্থির। অধ্যায় ১০০ জিয়াংনান প্যাগোডা। ড্রিপ ড্রিপ, উড়ন্ত পিঁপড়ার মতো ছাতার উপরে বৃষ্টির ফোঁটা পড়ল। ইয়াং হুইয়ের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় লু ফেং তার ছাতা ধরেছিলেন।
একটি মানবসৃষ্ট সেতু দিয়ে হাঁটার পরে তারা একটি বিল্ডিং কমপ্লেক্সে পৌঁছায়। ইয়াং হুই খুব দূরে ইঙ্গিত করলেন, লু ফেং, ওখানে জিয়াংনান প্যাগোডা। জিয়াংনান প্যাগোডায় ইতিমধ্যে 2 জন শিক্ষার্থী রয়েছে। আপনি জিয়াংনান প্যাগোডার তৃতীয় ছাত্র হবেন গু। জিয়াংনান প্যাগোডা। লু ফেংয়ের হৃৎপিণ্ড একটি স্পন্দন এড়িয়ে গেল এবং জিজ্ঞাসা করা ছাড়া সাহায্য করতে পারল না, প্রশিক্ষক, জিয়াংনান সদর দফতরের শহরটির নাম কিভাবে হল? যেহেতু তিনি প্রশিক্ষণ শিবিরের একজন সরকারি ছাত্র হয়েছিলেন, ইয়াং হুই এখন প্রশিক্ষণ শিবিরে তার একজন প্রশিক্ষক। স্বাভাবিকভাবেই তিনি ইয়াং হুইকে প্রশিক্ষক বলে ডাকবেন। হাহা, এগুলি সবই হেডকোয়ার্টার শহরের নামের উপর ভিত্তি করে তৈরি। জিয়াংনান প্যাগোডায় 2 জন ছাত্র বাস করে এবং তারা দুজনেই জিয়াংনান সদর দফতর শহরের। যাই হোক, তারা সবাই আপনার সামনে এসেছিল। ইয়াং হুই হঠাৎ তার কণ্ঠস্বর নিচু করে রহস্যজনকভাবে বলল, আমি আপনাকে কিছু বলবো। এই মুহূর্তে জিয়াংনান প্যাগোডায় বসবাসকারী 2 শিক্ষার্থীর একজনের নাম শি জিয়াং। তিনি অত্যন্ত শক্তিশালী, এমনকি আমার মনে হয় না আমি তাকে হারাতে পারব। আপনি যদি তার সাথে আপনার সম্পর্ক উন্নত করেন তবে এটি দীর্ঘমেয়াদে আপনার উপকারে আসবে। প্রশিক্ষক, আপনি তাকে মারতেও আত্মবিশ্বাসী নন? লু ফেং অবাক হয়ে গেল। ইয়াং হুই মধ্যবর্তী স্তরের ওয়ারগড। হ্যাঁ, ইয়াং হুই মাথা নেড়ে বলল, এই শি জিয়াং র্যাঙ্কিংয়ের শীর্ষ 5-এর মধ্যে আছে। এই অভিজাত প্রশিক্ষণ শিবিরের অনেক ছাত্র ইতিমধ্যেই ওয়ারগড স্তরের শক্তি রয়েছে। যাই হোক, তারা ওয়ারগড উপাধি গ্রহণ করবে না। এইভাবে তারা প্রশিক্ষণ শিবিরে থাকতে পারে। প্রকৃতপক্ষে প্রশিক্ষণ শিবিরের শীর্ষ 300 জন শিক্ষার্থীর কার্যত ওয়ারগড স্তরের শক্তি রয়েছে। লু ফেং চোখ বুলিয়ে, শীর্ষ 300 জন শিক্ষার্থীর ওয়ারগড স্তরের শক্তি আছে? এই উন্মাদ হয়। তারা সবাই তাদের শক্তি জাল করছে মাত্র। যদিও তারা স্নাতক হতে পারে, তারা উদ্দেশ্যমূলকভাবে তাদের 5 বছর শেষ করার জন্য ক্যাম্পে থাকে। শীর্ষ 5 জন ছাত্রের সবাই খুব বিশৃঙ্খল, ইয়াং হুই গভীরভাবে বলেছেন। সারা বিশ্বের অভিজাতরা অত্যন্ত প্রতিযোগিতামূলক এবং যারা নিজেদেরকে শীর্ষ 5-এ রাখতে পারে। যখন এই শি জিয়াং স্নাতক হন, তিনি যেখানেই যান না কেন সর্বোচ্চ সম্মান পাবেন। উদাহরণস্বরূপ, তিনি চাইলে সহজেই জিয়াংনান শহরের ডোজো অফ লিমিটসের চেয়ারম্যান হতে পারেন। ইয়াং হুই বলেন। লু ফেং জমে গেল। জিয়াংনান শহরের ডোজো অফ লিমিটসের চেয়ারম্যান? এই জিয়াংনান শহরের বিগ 4 প্রধান। কয়েক বছরে তার শক্তি বৃদ্ধির পর আমাদের ডোজো অফ লিমিটের একজন পরীক্ষক হওয়া তার পক্ষে অসম্ভব হবে না। ইয়াং হুই দীর্ঘশ্বাস ফেললেন। যদিও তার শক্তি এবং শি জিয়াং এর শক্তির মধ্যে পার্থক্য খুব বেশি নয়, ইয়াং হুই ইতিমধ্যেই প্রায় 50 বছর বয়সী। অন্যদিকে শি জিয়াংয়ের বয়স মাত্র 20 বছর। সেই ব্যক্তির ভবিষ্যৎ অসীম। হতবাক অবস্থায় লু ফেং জিয়াংনান প্যাগোডায় এসে পৌঁছান। জিয়াংনান প্যাগোডার আঙিনা ছিল মাত্র কয়েক ডজন। দেয়াল সাদা এবং কালো টাইলস ছিল। এমনকি দেয়ালে ড্রাগনের খোদাইও ছিল। গেট খোলার পর জিয়াংনান প্যাগোডার মধ্যে 3টি ভবন ছিল। যখন লু ফেং এবং ইয়াং হুই উঠানে হাঁটলেন তখন এটি সম্পূর্ণ নীরব ছিল। ইয়াং হুই সরাসরি চিৎকার করে বললেন, শি জিয়াং ঝাও রু। বামদিকে বিল্ডিংয়ের 2য় তলার বারান্দায় বড়, ঢিলেঢালা নাইটগাউন পরা একটি ছোট চুলের মেয়ে দাঁড়িয়েছিল। একটি ছায়া তাদের সামনের বিল্ডিং থেকে সরাসরি লাফিয়ে নেমেছিল, যাকে দেখা গেল একটি কালো ডোজো ইউনিফর্ম পরা যুবক হাতে একটি ছাতা নিয়ে। লু ফেং এই যুবককে ঘনিষ্ঠভাবে পরীক্ষা করেছিলেন যে ইয়াং হুই দ্বারা আন্তরিকভাবে প্রশংসিত হয়েছিল। এই যুবক লু ফেংয়ের চেয়ে কিছুটা লম্বা ছিল, প্রায় 1.7 মিটার লম্বা। যদিও সে সামগ্রিকভাবে ছোট, তাকে বেশ বাফ মনে হচ্ছিল, যেন তার পুরো শরীর স্টিলের তৈরি। তার চোখ সংরক্ষিত ছিল, কিন্তু তাদের মাঝে মাঝে ঝলকানি সহজেই মানুষকে ভয় দেখাতে পারে। তিনি শি জিয়াং লু ফেং নির্বে উল্লেখ করেছেন। একজন নতুন ছাত্র এসেছে, উপর থেকে একটা খুশির কণ্ঠ ভেসে এল। ঝাও রু খুশিতে লু ফেংয়ের দিকে তাকালে তার ছাতা ধরে রাখল। লু ফেং তার সিনিয়রের দিকে তাকাল। ঝাও রু নামের এই সিনিয়র চুল ছোট এবং বেশ ছোট ছিল। তার সাথে একমাত্র ভুল ছিল যে তার ত্বক কালো এবং তার চোখ খুব ছোট ছিল, যার ফলে সে একজন সুন্দরী মহিলার থেকে কম পড়েছিল।
তার নাম লু ফেং। এখন থেকে সে জিয়াংনান প্যাগোডায় তোমাদের সাথে থাকবে। খুইয়াং হুই বলল, শি জিয়াং, ঝাও রু, তোমরা দুজনেই তার সিনিয়র। লু ফেং এইমাত্র এসেছে, তাই তার যত্ন নিন গু। কোনো চিন্তা নেই, এটা আমার উপর ছেড়ে দিন। ঝাও রু আত্মবিশ্বাসে তার বুকে ধাক্কা দিল, এখানে আমার সাথে সে সমস্যায় পড়বে না গি। ঠিক আছে, তাহলে আমি প্রথমে যাব। ইয়াং হুই হেসে উঠল যখন সে লু ফেংয়ের কাঁধে চাপ দিল। এরপর তিনি সরাসরি চলে যান। জিয়াংনান প্যাগোডায় মোট 3টি ভবন ছিল। কেন্দ্রে একটি ছিল যেখানে শি জিয়াং থাকতেন। বাম দিকের একটি, পশ্চিম দিকে, যেখানে ঝাও রু থাকতেন। স্বাভাবিকভাবেই লু ফেং পূর্ব দিকে বিল্ডিংয়ে বসবাস করবে। লু ফেং, বসুন বসুন। ঝাও রু অত্যন্ত আবেগপ্রবণ ছিলেন। এই মুহূর্তে তারা 3জন লবিতে বসেছিল। আমি এখানে এসেছি 5 বছর এবং সিনিয়র শি জিয়াং 5-3 সালে এসেছিল। আমরা দুজনেই আপনার চেয়ে অনেক আগে এসেছি। ঝাও রু হাসলেন। শি জিয়াংও পাশের দিকে একটি হাসি দিল। মানুষ, 5-3, 5-5, 5-7। আমাদের 3জনের মধ্যে ঠিক 2 বছরের ব্যবধান। শুধু তাই নয়, আমরা সবাই জিয়াংনান শহরের। কি কাকতালীয়! ঠিক যখন শি জিয়াং কথা বলেছিলেন, লু ফেং অনুভব করেছিলেন যে তার কণ্ঠস্বর ভারী ছিল এবং তিনি সামগ্রিকভাবে একজন শান্ত ব্যক্তি ছিলেন। আমি জিয়াংনান শহরের শহরের এবং সিনিয়র শি জিয়াং প্রধান শহরের সেক্টর থেকে। তোমার কি খবর? লু ফেং ঝাও রুকে জিজ্ঞাসা করলেন। ইয়াংঝো শহর থেকে লু ফেং বললেন। শি জিয়াং অবাক হয়ে হেসে বললেন, আমার দাদা ইয়াংঝো শহরে আছেন। তারা 3জনই জিয়াংনান শহর থেকে এসেছেন। যাই হোক, শি জিয়াং এবং ঝাও রুর জন্য তাদের মধ্যে একজন বেসিক ট্রেনিং ক্যাম্পে প্রতিদ্বন্দ্বিতা করার পরে এলিট ট্রেনিং ক্যাম্পে এসেছিল যখন অন্যজন ছিল সরকারের সেনাবাহিনীর একজন অভিজাত এবং এখানে পাঠানো হয়েছিল। শুধুমাত্র লু ফেংকে একজন নিয়মিত যোদ্ধা হিসেবে বেছে নেওয়া হয়েছিল। লু ফেং, আপনি যখন পরে আপনার ঘরে যাবেন, প্রশিক্ষণ শিবির আপনাকে দেওয়া নোটবুকটি খুলুন। শি জিয়াংকে অবহিত করেছেন, নোটবুকের ভিতরে একটি ছাত্র বিজ্ঞপ্তি পিডিএফ রয়েছে। মনোযোগ দিয়ে পড়ুন। হ্যাঁ, সেই জিনিসটি সত্যিই গুরুত্বপূর্ণ। ঝাও রুকে অনুসরণ করে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আপনার স্কোর। ঝাও রু মনে করিয়ে দিয়েছেন, প্রশিক্ষণ শিবিরে আপনার র্যাঙ্কিং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আপনি সম্ভবত প্রবেশদ্বারের ডানদিকে সেই ব্ল্যাক ড্রাগন র্যাঙ্কিং দেখেছেন গু। আমি এটা দেখেছি। লু ফেং মাথা নাড়ল। শীর্ষ 3-এ কেবল একজন চীনা ব্যক্তি রয়েছে বলে মনে হচ্ছে। আপনার স্কোর যত বেশি হবে, ব্ল্যাক ড্রাগন র্যাঙ্কিংয়ে আপনার র্যাঙ্ক তত বেশি হবে। প্রতি মাসের 1 থেকে 2-8 তারিখ পর্যন্ত আপনার স্কোর বাড়ানোর সময়। প্রতি মাসের 2-9 তারিখ হল সেই দিন যেখানে র্যাঙ্কিং পুনর্গঠিত হয়। পরের মাসে সবার স্কোর 0-এ রিসেট করা হয়েছে। সেই সময়ে সবাই তাদের স্কোর বাড়ানোর জন্য তাদের র্যাঙ্কিং বাড়াতে কঠোর পরিশ্রম করে। ব্যাখ্যা করেছেন ঝাও রু। লু ফেং জমে গেল। এই র্যাঙ্কিং প্রতি মাসে রিসেট করা হয়। সিনিয়ররা এই স্কোর কোথা থেকে আসে? লু ফেংকে জিজ্ঞাসা করলেন। পয়েন্ট আসে যুদ্ধের পয়েন্ট থেকে। যুদ্ধ ক্ষমতা পরিবর্ধক দ্বারা গুণিত। হ্যাও রুও ব্যাখ্যা করেছেন, উদাহরণস্বরূপ, আপনি এপ্রিল মাসে আপনার স্কোর বাড়ানো শুরু করতে যাচ্ছেন। যদি 1 এপ্রিল থেকে আপনার মোট যুদ্ধের পয়েন্ট 2,000 হয় এবং আপনার যুদ্ধ ক্ষমতা পরিবর্ধক 1,8 হয়, তাহলে আপনার স্কোর হবে 2,000-1,8, যা 3,600। এর পরে সর্বোচ্চ থেকে সর্বনিম্ন যুদ্ধের স্কোরের ভিত্তিতে র্যাঙ্কিং সংগঠিত হয়। লু ফেং যতই শোনেন ততই বিভ্রান্ত হয়ে পড়েন। এই যুদ্ধ পয়েন্ট এবং যুদ্ধ ক্ষমতা পরিবর্ধক কি? যুদ্ধের পয়েন্ট দানব শিকার থেকে অর্জিত হয়। বিস্তারিত পরিস্থিতির জন্য স্টুডেন্ট নোটিশ পিডিএফ পরে পড়ুন এবং আপনি জানতে পারবেন। ঝাও রু ব্যাখ্যা করেছেন, যুদ্ধ ক্ষমতা পরিবর্ধক হিসাবে আপনি ভার্চুয়াল স্পেস থেকে এটি উপার্জন করেন। আবার আপনি ছাত্র বিজ্ঞপ্তি পড়ার পরে বিস্তারিত বুঝতে পারবেন। লু ফেং অসহজত্বে পলক ফেলা ছাড়া সাহায্য করতে পারেনি। তাকে ছাত্র বিজ্ঞপ্তি থেকে নিজেকে সবকিছু বের করতে হবে। লু ফেং, শি জিয়াং অবশেষে বক্তব্য রাখেন। সিনিয়র লু ফেং শি জিয়াংয়ের দিকে তাকাল।
মনে রাখবেন, আপনি যদি দ্রুত উন্নতি করতে চান, আপনাকে প্রতি মাসে আপনার র্যাঙ্কিং বাড়াতে কঠোর পরিশ্রম করতে হবে। শি জিয়াং গম্ভীরভাবে বললেন, এই র্যাঙ্কিংটি আপনি কতগুলি সংস্থান পাবেন তার সাথে সম্পর্কিত। এমনকি ওয়ার্গডরাও এই সম্পদের প্রতি ঈর্ষান্বিত হয়, যে কারণে অনেক ওয়ার্গড ছাত্র এখনও এখানে অবস্থান করছে। ঝাও রু পাশে হেসে বলল, উদাহরণস্বরূপ আমাদের সিনিয়র শি জিয়াং কি? শি জিয়াং বাক্রুদ্ধ। ঝাও রু হেসে উঠল। লু ফেংও হাসলেন। জিয়াংনান প্যাগোডা, লু ফেংয়ের ঘর। তার নোটবুকটি চালু করার খুব বেশি সময় পরে লু ফেং তার চেয়ারে বসে ছাত্র বিজ্ঞপ্তি মনোযোগ সহকারে পড়ার সময়। ট্রেনিং রুম, উত্তেজক রুম, মাধ্যাকর্ষণ ঘর, এই তিনটি প্রশিক্ষণ কক্ষই প্রত্নতাত্ত্বিক ধ্বংসাবশেষের আবিষ্কার থেকে তৈরি করা হয়েছিল। এর সাথে লু ফেং অভিজাত প্রশিক্ষণ শিবির সম্পর্কে আরও বেশি কিছু আবিষ্কার করেন। প্রচুর সরঞ্জাম উপলব্ধ রয়েছে, তবে অবশ্যই সবচেয়ে মূল্যবান সরঞ্জাম হল প্রত্নতাত্ত্বিক সরঞ্জাম। আর ট্রেনিং ক্যাম্পে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল স্কোর র্যাঙ্কিং। উচ্চ থেকে নিম্ন পর্যন্ত এটি অনেক কিছুকে প্রভাবিত করে। উদাহরণস্বরূপ, প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলি থেকে তৈরি মাধ্যাকর্ষণ কক্ষ পৃথিবীতে বর্তমানে যে কপি করা মহাকর্ষ কক্ষ রয়েছে তার চেয়ে অনেক বেশি কার্যকর। তবে পুরো ক্যাম্পে এই ধরনের একটি মাত্র ট্রেনিং রুম আছে। কে এটা ব্যবহার করতে পায়? এটি র্যাঙ্কিংয়ের উপর নির্ভর করে। আপনার পদমর্যাদা যত বেশি হবে, তত বেশি সময় আপনি এটি ব্যবহার করতে পারবেন। আর এই মাত্র 1 পয়েন্ট। যদি আপনি সম্মিলিতভাবে 9 বার প্রথম স্থানে থাকেন, আপনি 8 বিলিয়ন মূল্যের ড্রাগন রক্তের এক অংশ পাবেন এবং যে কোনো 3টি সম্পূর্ণ নির্দেশিকা ম্যানুয়াল বেছে নিতে পারবেন। আপনি হং বা থান্ডার গডের সরাসরি ছাত্র হতে পারেন। যদি আপনি যৌথভাবে 6 বার প্রথম স্থানে থাকেন, তাহলে আপনি 30 বিলিয়ন মূল্যের এক ফোটা ক্রাইসোপ্রেস পাবেন এবং যে কোনো একটি সম্পূর্ণ নির্দেশনা ম্যানুয়াল বেছে নিতে পারবেন। আপনি হং বা থান্ডার গড থেকে একটি ব্যক্তিগত পাঠও পেতে পারেন। পিডিএফ ফাইলে যা বর্ণনা করা হয়েছে তা পড়ে লু ফেং হতবাক হয়ে গিয়েছিলেন। ড্রাগনের রক্ত? হং বা থান্ডার ঈশ্বরের ছাত্র হও? আর শিষ্য কি তার শিক্ষকের সিদ্ধান্ত নেয়? কোনো 3টি সম্পূর্ণ নির্দেশিকা ম্যানুয়াল? মনে রাখবেন যে একটি চূড়ান্ত নির্দেশ ম্যানুয়াল জন্য মূল্য অত্যন্ত উচ্চ। এলোমেলো। কিন্তু এই সমস্ত পুরস্কার প্রথম স্থানে থাকা ব্যক্তির জন্য, এবং আপনাকে একাধিকবার প্রথম স্থানে থাকতে হবে। লু ফেং পড়তে থাকলেন। মুষ্টিশক্তি স্তর 6, 8 বিলিয়ন মূল্যের ড্রাগন রক্তের একটি অংশ পাওয়ার যোগ্য। যুদ্ধের ইউনিফর্ম সেট, সম্পূর্ণ অস্ত্র সেট। মুষ্টিশক্তি স্তর 5 পাওয়ার যোগ্য। লু ফেং পুরস্কার পড়েন এবং সম্পূর্ণরূপে বিস্মিত হন। টাওয়ার অফ ট্রায়াল ফ্লোর 5, ডোজো অফ লিমিটসের তদন্তকারী উপাধি পাওয়ার যোগ্য। 8 বিলিয়ন মূল্যের ড্রাগন রক্তের একটি অংশ। এসএস যুদ্ধের ইউনিফর্ম সেট, সম্পূর্ণ অস্ত্র সেট, যে কোনো 3টি সম্পূর্ণ নির্দেশিকা ম্যানুয়াল। এক সেট কালো প্রত্নতাত্ত্বিক ধ্বংসাবশেষ থেকে ঈশ্বর। স্পষ্টতই টাওয়ার অফ ট্রায়াল সর্বোচ্চ পুরস্কার দিয়েছে। তদন্তকারী। সাধারণত এটি এমন একটি অস্তিত্ব যা ওয়ার্গড স্তরকে অতিক্রম করে। আর প্রত্নতাত্ত্বিক ধ্বংসাবশেষ থেকে এক সেট ব্ল্যাক গড? ওই জিনিসটা কি? লু ফেংয়ের হার্ট দ্রুত স্পন্দন ছাড়া সাহায্য করতে পারেনি। যাই হোক, একবার তিনি এইমাত্র বি গ্রেড পরীক্ষার দৃশ্যের কথা ভেবেছিলেন, তিনি প্রচুর চাপ অনুভব করেছিলেন। তিনি শুধুমাত্র প্রথম তলায় একটি পরীক্ষা নিচ্ছিলেন এবং 100টি নিম্ন স্তরের কমান্ডার স্তরের রাগিং শাডের সাথে মোকাবিলা করতে হয়েছিল। এবং এটি সম্ভবত প্রথম তলায় সবচেয়ে কঠিন জিনিস নয়। তার উপরে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ মেঝে। এমনকি ওয়ার্গড ইয়াং হুই, যার প্রচুর অভিজ্ঞতা রয়েছে, শুধুমাত্র তৃতীয় তলায় উঠতে পারে। আর বিশ্বের সবচেয়ে শক্তিশালী যোদ্ধা হং মাত্র 6ষ্ঠ তলায় পৌঁছেছেন। 5ম তলায় পৌঁছানো কতটা কঠিন তা কল্পনা করা কঠিন নয়। এতে অবাক হওয়ার কিছু নেই যে তারা এমন চমকপ্রদ উচ্চ পুরস্কার দিয়েছে। আপনি যদি কোনো ত্রুটি খুঁজে পান, অনুগ্রহ করে আমাদের জানান যাতে আমরা যত তাড়াতাড়ি সম্ভব এটি ঠিক করতে পারি।